নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। 21শে জুলাই পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে পাড়ার সমস্যা পাড়ায় সমাধান, এই নিয়ে একটি প্রকল্প চালু করছেন, যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাড়াকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন একটাই যে এই 10 লক্ষ টাকা করে এখানে দেওয়া কি কোনো যুক্তিসঙ্গত? কারণ কি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই রাজ্যে এখন অব্দি দিয়ে পায়নি রাজ্য সরকারের কর্মচারীরা। পাশাপাশি বিভিন্ন জায়গায় যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে অর্থ ব্যয়ের প্রশ্ন আছে, সেখানে রাজকোষের একটি ঘাটতির প্রশ্ন উঠে আছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। পাশাপাশি এছাড়াও তিনি জানান যে এইভাবে যে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে বা বাঙালিদেরকে একটা ভ্রান্ত ধারণার ফলে ফেলা হচ্ছে, সেই বিরুদ্ধেও তিনি শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। জুলাই নিয়ে আমি এটাই বলবো যে মদের যে কালচার বাংলায় দাঁড়িয়ে গেছে, বাংলা মদ চুল্লু, এই কালচার আমাদের মাননীয় জাস্টিস ঘোষ মহাশয় কিন্তু বারে বারে নোট করেছেন যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি যেখানে অ্যাফিলিয়েশন পাচ্ছে না ওখানে মঞ্চ করার, তাহলে শুধু তৃণমূলই কেন পাবে হলফনামা করে দেওয়ার। 21শে জুলাইয়ের ঘটনাটা আমাদের সকলের কাছে কিন্তু খুব পরিষ্কার প্রচন্ড ভাবে। এবং দ্বিতীয়ত আজকে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধানটা মাননীয় 11 বছর ধরে মনে পড়েনি? এই এতগুলো ধর্ষণ, এই এতগুলো মহিলা নিরাপত্তাহীনতা, এই কসবা কাণ্ড, এই আরজিকর কাণ্ড, প্রতিটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লুকিয়ে আছে এই কসবা এবং আরজিকর কাণ্ড। সেই ঘটনাটা কি মাননীয় কি সেই সমস্যার কোনো সমাধান করতে পেরেছেন? মহিলাদের নিরাপত্তা কি কোথাও গিয়ে সুনিশ্চিত করতে পেরেছেন? একজন মহিলা আইনজীবী হিসেবে এই হাইকোর্টের বুকেও কি আমরা সুরক্ষিত? প্রতিটা আমাদের ইভেন আমি টিএমসিরও কথা বলছি, টিএমসির মহিলা দেখুন, আমাদের অ্যাডভোকেটদের মধ্যে তো কোনো টিএমসি বিজেপি হয় না, যারা মহিলা তারাও কিন্তু আমাদের ভেতরের ব্যাপারগুলো এসে জানায় যে তারা কতটা অসুরক্ষিত। এবং আপনি বারে বারে দেখেছেন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্যাও কিন্তু বারে বারে বলছেন যে তৃণমূলীরাই কতটা অসুরক্ষিত। মানে এদের কালচার হয়ে গেছে ধর্ষণের কালচার। এবং মাননীয়া নিজের ভোটটা পেয়ে নিজের গদি রক্ষা করা ছাড়া মাননীয় আর কোনো লক্ষ্য কিন্তু নেই, এটা আমরা জানি, এটা আমরা বারে বারে দেখেছি। যে মাননীয় নিজের গদি রক্ষার জন্য যিনি পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান করছেন, তিনি নিজের চেয়ার দখল করে রাখার রাজনীতি করছেন নাকি সত্যি কোনো সমস্যার সমাধান করছেন, এটাই আমাদের প্রশ্ন। টাকা আসছে, সেন্ট্রালের টাকাগুলো তো তছরূপ করে। সেন্ট্রাল যে আমাদের মুগ ডাল মুসুর ডাল যেগুলো কোভিডের সময় পাঠিয়েছিল মানুষকে খাওয়ানোর জন্য, মানুষের শরীরে প্রোটিনটা যাবে বলে সেই সময় দরকার, কে দিয়েছে? মাননীয়তা সবটাই তছরূপ করে নিয়েছেন, চাল চুরি পর্যন্ত বাকি রাখেননি। যে মাননীয় সরকার শুধুমাত্র তার নেতারা এত এত টাকা পকেটে ভরেছেন আজকে চাকরি দুর্নীতি করে, আজকে শিক্ষায় দুর্নীতি করে, সেই মাননীয়রা আপনার মনে হয় জায়গা আজকে মানুষকে 2000 টাকা লক্ষ্মীর ভাতা কার টাকা দিচ্ছে? কার টাকা দিচ্ছে? মহিলাদের, আমাদেরই করের টাকা আমাদের মহিলাদেরকে দিয়ে, আমাদের মহিলাদেরকে রাজনীতি করিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে ব্ল্যাকমেলিং এ শিকার করিয়ে তাদের ভোটটা কেড়ে নিচ্ছে। আর এখানে কালীগঞ্জে কি হলো? বাই ইলেকশনে একজন বাচ্চা মেয়ে মহিলা, আমাদের মাইনরিটি বোন, সে কিন্তু মারা গেল, তার প্রাণটা কিন্তু চলে গেল। এইভাবেই তৃণমূল মারাচ্ছে, তৃণমূল মরছে, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠী দ্বন্দ্বটা এমন পরিস্থিতির জায়গায় পৌঁছে গিয়েছে মাননীয় নিজেও আর ঢাকার জায়গায় নেই। আপনি দেখুন মাননীয় সরকারের অনুব্রত মণ্ডলের কথা, মা মেয়েকে নিয়ে আমি শারীরিক সুখ অর্জন করবো, আর এর চেয়ে খারাপ ভাষা আমি বলতে পারলাম না আপনাদের ক্যামেরার সামনে। আপনারা শুনেছেন কোট আনকোট। মাননীয় আজকে নেতাদের কথা আপনি দেখুন, আজকে দাওয়াতে ইসলামের কথা বলেন ফিরহাদ হাকিম মহাশয়, আর কোন কোন নেতার কথা বলবো আর কোন কোন নেতার কথা আমি বলবো না। মাননীয় নেতৃত্বরা মাননীয় প্রস্তাব করছেন, মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় আজকে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রস্তাব ছাড়া এই দুর্নীতিগুলো হয়ে চলেছে। চাকরিতে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, আজকে প্রতিটা টাকা নয়ছয় করেছে। মাইনরিটিকে খুন, মাইনরিটি যারা আজকে বিরোধী দলনেত্রী, আমাদের বিভিন্ন মাইনরিটি বোনেরা শুধুমাত্র বিজেপি করার কারণে তারা মার খাচ্ছে, শুধুমাত্র বিজেপি করার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাদেরকে কাস্টোডিয়াল টর্চার, কাস্টোডিয়াল ভায়োলেন্স, তাদের উপরে নারকীয় অত্যাচার। আজকে আবু সিদ্দিকে কেন বিচার পায়নি? সেটা কোনো দল করতো না, কোনো রাজনীতি করতো না, শুধুমাত্র মুসলমান বলে। আজকে এই রাজ্যে মুসলমানের অধিকারও লাঞ্ছিত, হিন্দুর অধিকারও লাঞ্ছিত, সর্বোপরি ভারতীয় অধিকার লাঞ্ছিত, শুধুমাত্র রোহিঙ্গা ভোটের উপর টিকে দাঁড়িয়ে আছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণেই কিন্তু আজকে পাড়ায় পাড়ায় সমাধান। এতদিন কি করছিল? কি সমাধান? পাড়ায় পাড়ায় সমাধান। রাস্তাঘাট দেখুন আপনি, এতটুকু বৃষ্টি হলে এতটা জল জমে। কলকাতা হয়েছে লন্ডন,
এতগুলো বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে আর এটাদের পকেটে টাকা যাচ্ছে। কোথায় সলিউশন? কি সলিউশন? এতগুলো বেকার ছেলে মেয়ে, এতগুলো শিক্ষিত ছেলে মেয়ে যারা সত্যি চাকরিটা ডিজার্ভ করে, তাদেরকে আজকে কেন রাজ্য ছেড়ে অন্য রাজ্যগুলোতে যেতে হচ্ছে চাকরির জন্য? আজকে ছেলে মেয়েরা দিন নেই রাত নেই, সূর্য রোদ্দুর জল নির্বিশেষে তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে মিটিং করেছে, তারা মিছিল করছে, তারা না খেয়ে বসে রয়েছে মাঝ রাস্তায়। তারা বিচার পায়নি। কেন বিচার পায়নি? কথায় বিরোধীদের শুধুমাত্র কণ্ঠ রোধ করা, তাদেরকে জেলে ভরা, তাদেরকে ভয় দেখানো, এইটা মাননীয় রাজনীতি। আপনি বিশ্বাস করেন মাননীয় উন্নয়নের রাজনীতি করে? সত্যি উন্নয়ন হচ্ছে এই রাজ্যে? এর মাধ্যমে কি যে কটা রোহিঙ্গা বেঁচেছে তাদেরকে ঢাকা দেওয়ার জন্য একদম গ্রাউন্ড লেভেলেই কি বাঙালিকে সুশ্রী দিচ্ছেন? উনি দেখাতে চাইছেন যে বাঙালি খেদাও অভিযান করে নাকি ভারতীয় জনতা পার্টি? না, আমরা দেখেছি রেখা গুপ্তা মহাশয়ার আজকে দিল্লিতে সবকা সাথ সবকা বিকাশের সরকার গড়েছেন নরেন্দ্র মোদী সরকার। প্রতিটা রোহিঙ্গা ভোটার, প্রতিটা ইল্লিগাল যতজন ভোটার আছেন, এটা সেন্ট্রাল সাবজেক্ট। সেন্ট্রাল সাবজেক্টের মধ্যে পড়ে ইল্লিগাল ভোটারদেরকে উচ্ছেদ করা, এটা স্টেটের সাবজেক্টের মধ্যে পড়ে না। সেইখানে স্টেট কিভাবে হস্তক্ষেপ করতে পারে? স্টেট যেখানে নিজের যে কাজগুলো, নিজের যে জুরিসডিকশন, সেটা স্টেট ফুলফিল করতে পারে না। অর্থাৎ দেখুন, সেন্ট্রালের যে সাবজেক্ট গুলো সেটা এনক্রোচ করার জন্য স্টেট কিন্তু সবসময় বদ্ধপরিকর। কেন? কিসের জন্য? কেন এনক্রোচমেন্ট হবে? আজকে আমাদের সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটির জন্য আজকে যে রোহিঙ্গাদের সরানো দরকার, তার কি অধিকার আছে? আজকে যদি রোহিঙ্গারা ফেক ভোটটা নিয়ে রেখে দেয় বা সেই জায়গাটা আমাদের অকুপাই করে, আপনি বলুন, হিন্দু হোক, মুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, আপনি আপনার অধিকার সুরক্ষিত পাবেন কি করে? ধরুন আপনার একটা ওবিসি কোটা, আপনার একটা চাকরি পাওয়ার কথা। ধরুন আপনার বোনের একটা জায়গা, একটা শিক্ষা বা নার্সিং বলুন বা ডাক্তারি বলুন, প্যারামেডিক্যাল বলুন, কোনো জায়গায় যে কোনো শিক্ষাক্ষেত্র পাওয়ার কথা। এইভাবে রোহিঙ্গারা যখন অকুপাই করবে, আপনি আপনার নিজের রাজ্যে সুরক্ষিত নয়। আপনার যে খাওয়া পড়ার, প্রতি মাথায় ছাদ প্রতি পেটে ভাত, এই রাজনীতি মাননীয়তা করেন না। মাননীয় শুধুমাত্র ইলিগাল ভোটারদেরকে এখানে ভরে এনে তাদেরকে ভোট ব্যাংকটা করিয়ে দিয়ে নিজের যে গদিটা আছে সেটাকে সুরক্ষিত করার চেষ্টা করেন। কারণ টেন্টেড আনটেন্টেডের পার্থক্য যে রাজ্য সরকার দিতে পারেনি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, আপনার মনে হয় সেই সমস্যার সমাধান সত্যি কোনদিন হতে পারে? আপনার মনে হয় সেই ছেলে মেয়েগুলো যাদের জীবনটা শেষ হয়ে গেল, আজকে 40 বছরের তারা বয়স পার করে ফেললো চাকরির জন্য, শুধুমাত্র নিজের যোগ্যতাটাকে প্রুভ করার জন্য, যারা সত্যিকারের যোগ্য, তাদের জন্য এই সরকার আপনার মনে হয় যারা ন্যায্য? এই সরকার দাঁড়িয়ে আছে বোমা বারুদের উপর ভিত্তি করে, মানুষকে বোমা বারুদ দিয়ে অ্যাটাক করা, মানুষ যখন ন্যায় বিচারের কথা বলবে তাকে পিস্তল দেখানো, তাকে খুন করে উড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে মাননীয় সরকার। আর এই রাজত্বই মাননীয় চালিয়ে যাচ্ছেন। আমার শেষ প্রশ্ন, বাঙালিদের প্রতি এত হঠাৎ করে প্রেম জেগে উঠলো কি করে? বাঙালি পরিষ্কার বলে দিচ্ছেন যে এরপরে যেখানে যেখানে বিজেপি বলুন বা নাম না করে পরোক্ষভাবে বলছেন উনি পাল্টা করবেন। পাশাপাশি যেটা দেখা যায় 9ই আগস্ট, যেটা আমাদের নবান্ন অভিযানে ডাক দিয়েছে, তিনি পাল্টা বাংলা বাঁচাও বা বাঙালিদের জন্য একটা মিছিল করবেন। কিভাবে দেখছেন বাঙালিদের? বাঙালি বিহারি বলে শুধু কিছু হয় না, আমরা ভারতীয়। হিন্দু মুসলমান বলেও কিছু হয় না, আমরা ভারতীয়। আমরা ভারতীয়ত্বের কথা বলবো। বিএসএফ এ যে মুসলিম ভাই বোনেরা নিজেদের রক্ত দিয়ে আমাদের দেশকে বাঁচাচ্ছেন, সেই অর্থে উনি বাঙালির যে ভোটের রাজনীতিতে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন, 26-এর আগে অকপট ভাবে মাননীয় চেষ্টা করছেন যে কোনো ভাবে হোক তার গদিটাকে বাঁচাতে হবে। তিনি বাঙালি স্যালাইন কান, বিভিন্ন ধরনের ভুল স্যালাইনে জাল ওষুধে মারা যাচ্ছে, সেই মুসলিম বোনগুলো কি বাঙালি নন? যে মুসলিম ভাইয়েরা আজকে চাকরির জন্য হাহাকার করছে, তারা কি বাঙালি নন? তারা মুসলিম হলেও তারা তো বাঙালি মুসলিম। যে আমাদের হিন্দু বোনগুলো রাস্তায় যে কোনো ধর্ম নির্বিশেষে তাদের চাকরিগুলো চলে গেল, যারা সামান্য একটা প্রাইভেট এমপ্লয়মেন্ট পর্যন্ত নেই, যাদের একটা শিল্প কারখানা, কারখানার যে জায়গাটা, কলকারখানা বলুন বা আপনি যে কোনো ধরনের এমপ্লয়মেন্ট প্রাইভেটাইজেশন, সেই এমপ্লয়মেন্টের যে জায়গা, সেটা কি নেই? কোনোভাবে সেটা কি তারা পেতে এন্টাইটেল নয়? তারা কি বাঙালি নয়? কোন বাঙালিদের হয়ে মাননীয় লড়ছেন? আমি তো এটাই প্রশ্ন করছি, কোন বাঙালিদের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লড়ছেন? যে বাঙালিদের তিনি নিজেই সুরক্ষা দিতে পারেন না। যে সেই মেয়েটা কে ছিল কালীগঞ্জের, যে মাইনার 12-13 বছরের বাচ্চা মেয়েটি, সে কি ছিল? মুসলিম বাঙালি তো ছিল। কে বাঙালি? তুমি বাঙালি, আমি বাঙালি, তাহলে আমরা কেন সুরক্ষিত নেই? আমরা কেন এই রাজ্যে দাঁড়িয়ে? মুখ্যমন্ত্রী মহাশয় তো আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো টিএমসির মুখ্যমন্ত্রী আর বিজেপির মুখ্যমন্ত্রী নন, তা তো নয়। তিনি তো জাত ধর্ম নির্বিশেষে সকলেরই মুখ্যমন্ত্রী। এই মাননীয়ার বিচার, এই মাননীয়ার যদি আজকে কালচার হয়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে তো পাড়ায় পাড়ায় ভোট করে না, আসলে কি বলুন তো, কাটমানিগুলো আরো বেশি করে নেতাদের পকেটে ভরে দেওয়া। এই যে পাড়ায় পাড়ায় বলছেন না আপনি, পাড়ায় পাড়ায় সব এগুলো ভোটের আগে সমস্যার সমাধান, পকেট গুলো বোঝাই করা, আরো বেশি করে পকেট বোঝাই করা। আর তো বেশি দিন সময় নেই, হয় যাবে, নয় তারা রিগিং করে ছাপ্পা করে থাকবে, নয় পোলিং এজেন্টকে মেরে ধরে খেপিয়ে দিয়ে তাদেরকে তুলে দিয়ে বোম বারুদ দিয়ে তারা থাকবে। এই তো ওদের টার্গেট। তাদের বেসিক্যালি এখন সন্ত্রাসটা কিভাবে করবে 26-এর আগে, সেটার টার্গেট, মানুষের উন্নতি সাধন করার জন্য। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।